আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলারদের দাপুটে পারফরমেন্সে 4-1 বাংলাদেশের সিরিজ জয়। শেষ টি-20তে সর্বনিম্ন 62 রানে অল আউট ওজিরা। বিশ্বের প্রথম অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের 1000 রান ও 100তম উইকেট শিকার। ম্যাচ ও সিরিজ সেরা সাকিব। করোনা ভাইরাস সংক্রমণের 520তম দিনে আরও 245 জনের মৃত্যু। হাসপাতালে অক্সিজেন সংকটে রোগীদের ভোগান্তি। 10 জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ। নারী নেত্রী বলেই বারবার হামলা, পর্যবেক্ষণ। এবং করোনা ভাইরাসের মধ্যেই ডেঙ্গু জ্বরের প্রকোপে বিপর্যস্ত জনজীবন। শিশুদের আক্রান্ত হওয়ার হার সব বছরের চেয়ে বেশি। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে যা থাকছে। ভারতের প্রথম বিমানবাহী রণতরীর খবর। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। এ যেন অপ্রতিরোধ্য এক বাংলাদেশ। পঞ্চম ও শেষ টি-20তে অস্ট্রেলিয়াকে 60 রানে হারিয়ে 4-1 ব্যবধানে সিরিজ শেষে জয় করল বাংলাদেশ। টাইগারদের 122 রানের জবাব দিতে নেমে নিজেদের ইতিহাসের সবচেয়ে কম 62 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। অল রাউন্ডিং পারফরমেন্সে বিশ্ব রেকর্ড গড়ার দিনে 9 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা এবং একই সঙ্গে সিরিজ সেরাও হয়েছেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার। আরিফ চৌধুরীর রিপোর্ট। শেষ ম্যাচে যেন আরো বিধ্বংসী, আরো প্রতিরোধ্য বাংলাদেশ। 123 রানের টার্গেট, কিন্তু দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। বিশ্ব ক্রিকেটের প্রতাপশালী অস্ট্রেলিয়া। সাকিব, সাইফুদ্দিন, নাজুমদের বোলিং তোপে দুমড়ে মুচড়ে অজিরা মুষড়ে পড়ে শেরে বাংলার 22 গজে। আগের ম্যাচেই সাকিব ছিলেন ছন্দহীন। 5 ছক্কার বদলাটা তিনি একেবারে নিজের চেহারায় ফিরেছেন। বিশ্ব দেখল প্রথম অলরাউন্ডার টি-20 ক্রিকেটে 1000 রানের সাথে 100তম উইকেট। সাকিব 4, সাইফুদ্দিন 3, নাসুমের জোড়া শিকারে 62 রানে প্যাকেট অস্ট্রেলিয়া। ম্যাচের তখনও বাকি 38 বল। অবিশ্বাস্য মনে হলেও টি-20 সিরিজের এই ট্রফিটা বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহর হাতে, আর সেটি 4-1 ব্যবধানে পরিষ্কার জয়। এমন বাংলাদেশকে শেষ কবে কে দেখেছে এতটা আগ্রাসী চেহারায়? পুরো সিরিজ জুড়েই বাংলাদেশি বোলারদের গল্প। ব্যাটসম্যানরা গড়পড়তা একটা মামুলি স্কোর বানিয়ে দিলেও সেটিকেই পর্যাপ্ত বানিয়ে জয় তুলে দিয়েছেন তারা। এটাই যেন সিরিজের নিয়মিত দৃশ্য, একমাত্র পাওয়া। বিশ্বকাপ টি-20-র প্রস্তুতি হিসেবেই ছিল এই সিরিজ। সামনে আসছে নিউজিল্যান্ড। অজি বধের পর টাইগাররা অপেক্ষায়। ওয়েলকাম কিউইজ। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন সাকিব আল হাসান। একদিনে 2 রেকর্ড, আর সেই সাথে বিশ্বসেরার খেতাব আরও মজবুত করলেন সাকিব। অধিনায়ক মাহমুদুল্লাহ দ্বিতীয়বার সিরিজ জিতেছেন। বাংলাদেশ পেয়েছে এক ঝাঁক তরুণ মেধাবী ক্রিকেটার। রিপোর্টে জানাচ্ছেন তামান্না তানজিনা। মাঝে মাঝে মানুষ স্বপ্নের সাথে অভ্যস্ত হয়ে যায়। বাংলাদেশের মাটিতে প্রায় নতুন কয়েকজন ক্রিকেটারকে নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়, এটা স্বপ্নই বটে। এবার সেই স্বপ্ন পূরণ হলো। সাকিব মাঠে নামবেন আর রেকর্ড হবে না, সেটা মনে হয় অসম্ভব। টি-20তে এর আগে 100 উইকেটের মাইল ফলক ছুঁয়েছিলেন শুধুমাত্র লঙ্কান সুইমার লাসিথ মালিঙ্গা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-20তে মালিঙ্গাকে ছাড়িয়ে গেছেন সাকিব। এর চেয়ে বড় একটি রেকর্ড করেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। 1000 রান আর 100 উইকেটের কম্বিনেশন এখন শুধুমাত্র সাকিব আল হাসানের।
তবে নারী ক্রিকেটে এই রেকর্ড আগেই হয়েছে। এই রেকর্ডের প্রথম মালিক অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার এলিসা পেরি। গত 4 ম্যাচে অপরিবর্তিত স্কোয়াড নিয়ে খেলা বাংলাদেশ শেষ ম্যাচে 2 পরিবর্তন এনে একাদশে অন্তর্ভুক্ত করে সাইফুদ্দিন ও মোসাদ্দেক সৈকতকে। ব্যাটিংয়ে ভালো না করলেও 3 উইকেট নিয়ে উজ্জ্বল সাইফুদ্দিন। এক ম্যাচ খেলেই মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ম্যাচ এই পেস অলরাউন্ডার। I think we played some really good cricket throughout this 2 series in Zimbabwe and here against Australia. Obviously the wicket was tough, but I think we held our nerves very well and it was all in all a very good team effort. বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তির বিপক্ষে 4-1 ব্যবধানে সিরিজ জিতে টি20-র অন্যতম সফল অধিনায়কের উপাধি পেয়ে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। The boys showed a lot of character, a lot of hunger to win series against team like Australia. Having said that, I think probably we executed our plans really well. সিরিজ হারের ব্যাখ্যা দিয়েছেন অজিদের এই সফরের অধিনায়ক ম্যাথু ওয়েড। ওয়েস্ট ইন্ডিজের পরে এখানেও আমাদের কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিতে কিছুটা সমস্যা হয়েছে। আমার মনে হয় আমাদের বোলাররা এই সিরিজে ভালো কিছু শিখতে পেরেছে, তবে বাংলাদেশের বোলাররা অসাধারণ বোলিং করেছেন। ঘরের মাঠে টানা দ্বিতীয় টি20 সিরিজ জিতলো বাংলাদেশ। এরপর ঢাকায় আসছে নিউজিল্যান্ড। 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ডের টি20 সিরিজ। কে জানে এ বছরটি হতে পারে 2015-র পুনরাবৃত্তি। তামান্না তানসিনা, চ্যানেল আই, ঢাকা। যাওয়া যাক অন্যান্য খবরে। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 245 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু 22,897 জন। বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় মৃত্যু 83 জন। করোনা উপসর্গ নিয়েও মারা যাচ্ছেন অনেকে। হাসপাতালগুলোতে অক্সিজেন সংকটে রোগীদের ভোগান্তি বাড়ছে। রয়েছে মিথিলা নাজদিনের রিপোর্ট। দেশে করোনা ভাইরাস সংক্রমণের 520তম দিনে 245 জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃত্যু 22,897 জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্ত শনাক্ত গতকালের চেয়ে বেড়ে 11,463। শনাক্তের হার কিছুটা কমে 24.28%। মোট আক্রান্ত 13,65,158 জন। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন 15 থেকে 16,000-এর বেশি করোনা রোগী সুস্থ হলেও আস্থা কমে 14,412 জন হয়েছে। মোট সুস্থ 12 লাখের বেশি। বিভাগীয় শহরগুলোর মধ্যে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি ঢাকায় 83 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এরপরই চট্টগ্রামে 71 জন, খুলনায় 25, রংপুরে 19, সিলেটে 18, ময়মনসিংহে 13, রাজশাহীতে 10 এবং বরিশালে 6 জনের মৃত্যু হয়েছে। 61 থেকে 70 বয়সীদের মৃত্যু বেশি। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সিলিন্ডারে অক্সিজেন ভরাকে কেন্দ্র করে মারামারি হয়েছে। তাছাড়া অক্সিজেনের সংকট রয়েছে প্রায় সব হাসপাতালেই। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। আগামী রোববারের মধ্যে দেশে আরো 54 লাখ করোনা ভ্যাকসিন আসবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ঘাটতি মেটাতে চীন থেকে 3 কোটি বাড়িয়ে 6 কোটি ডোজ ভ্যাকসিন কেনার বিষয়টি চূড়ান্ত হয়েছে। মোরসালিন বাবলার রিপোর্ট। মন্ত্রিসভার ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়মিত এজেন্ডার বাইরেও দেশের করোনা পরিস্থিতি ও টিকা কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, 15 আগস্ট পর্যন্ত কোভ্যাক্সের 34 লাখ ভ্যাকসিন দেশে পৌঁছাবে। 15 তারিখের মধ্যে আরো 54 লক্ষ ভ্যাকসিন আমরা পেয়ে যাব। এই পাওয়াতে আমাদের অনেক সুবিধা হবে। আমাদের ভ্যাকসিন কার্যক্রম যে বেগে চলছিল সেই বেগটা আমরা বজায় রাখতে পারবো। সেই সংখ্যায় আমরা আশা করি আমরা দিতে পারবো। যেগুলো আমরা ক্রয় করেছি চায়না থেকেও আরেকটা আমাদেরকে জানানো হয়েছে, এ মাসেই আরও তারা 5 মিলিয়ন অর্থাৎ 50 লক্ষ ভ্যাকসিন তারা আমাদেরকে দেবে। মন্ত্রিসভার বৈঠকে জন্ম ও মৃত্যু নিবন্ধনকে উৎসাহিত করতে আগামী 6 অক্টোবরকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলো আর ইউনিয়ন পরিষদের দায়িত্ব হলো আপনার জন্ম মৃত্যু নিবন্ধন করা, এবং ইউনিয়ন পরিষদগুলোতে আপনার জন্ম মৃত্যু রেজিস্টারও আছে। প্রত্যেকটা দফাদার চৌকিদার যারা আছে তারা এই রেজিস্টারগুলো বিভিন্ন জায়গায় যারা জন্মগ্রহণ করে তাদের কাছ থেকে তথ্য নিয়ে আসে বা মৃত্যুর তথ্য নিয়ে এসে রেজিস্ট্রি করে, এবং এই সার্টিফিকেটগুলো ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে করানোর নির্দেশনা এবং তাদেরকে
ক্ষমতাপ্রাপ্তও করা হয়েছে এবং সেক্ষেত্রে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ওরা 70 টাকা একটা ফি নেয়। শিগগিরই ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার 2,30,00,000 ডোজ টিকা পাওয়ার আশা করছে সরকার। এবং দেশে যত মোরসালিম বাবলা, চ্যানেল আই, ঢাকা। ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন কেন্দ্রে করোনার টিকা নিতে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। সবাই যাতে নিয়ম অনুযায়ী টিকা পেতে পারেন সেজন্য দেশ জুড়ে গণ টিকাদানের প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন টিকা প্রত্যাশীরা। রোকসানা আমিনের রিপোর্ট। ভিতরে ঢুকলো, ঢুইকে মানে কিছু লোক ডুহাইলো, ডুহানির পরে এরপরে মনে করেন যে বাইরে কইতাছে যে এখন আর ভ্যাকসিন নাই। এরা বিএপি লোক ঢুকাইছে, ঢুকাইতে পর্যন্ত আমগরে যে দাঁড়া করে রাখছে বলতেছে টিকা নাই। পুলিশ কমিশনার মহিলা লোক আইছে, মহিলা লোক আইনা ফটকা করে ঢুকে লিয়ে যায়, আবার পুলিশ আইনা ফটকা করে ঢুকে দিয়ে যায়। দুপুর 12টার মধ্যে 350 ডোজ টিকা শেষ হয়ে যাওয়ার পরও রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার 24 নম্বর ওয়ার্ডের তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অপেক্ষা করছিলেন অনেকে। তাদের বেশিরভাগ শ্রমজীবী মানুষ। টিকা নেতা এসে আন্ত কাজে তো যাইতে পারি না, প্রতিদিন কি হারাকে আমাকে ছুটি দেবো? 5টা বাজে খেলা দাঁড়াইছি, এখনো কিছু খাই নাই। এখন যে কজন লোক দিতে বাকি আছে তাদের যদি সিরিয়াল নাম্বার 1, 2, 3 করে দেয়, এটা দিল না কেউ। 69 বছর বয়সী এই রিকশা চালক ভোর 4টায় লাইনে দাঁড়িয়েছিলেন। আমরা 3 দিন ধরে আসতেছি, আমরা মোটামুটি কাছে গেছি গা, এখন কাছে এখন আমাকে ভ্যাকসিন নাই। দুপুর 1টায় টিকা কেন্দ্রে গিয়ে অনেকেই এমন অভিযোগ করতে দেখা যায়। তবে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের দাবি লাইন মেনেই টিকা দেওয়া হয়েছে। এই পাশ থেকে অনেক আউটলোক ঢুকে যায়, কিন্তু 4টে বাজে, ভোর 4টে বাজে আইছি 3 জন লোক, আমরা 2 জন দিতে পারিনি। এখানে লাইন ধরে দাঁড়াইছে, লাইন ধরে যাই টিকা দিছে, এখানে কোনো সুযোগ না কে লাইন বাইরে যাই টিকা দিবে। সারা দেশে 7 আগস্ট থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচির আওতায় রোববার পর্যন্ত 1,86,03,628 জন করোনা টিকা নিয়েছেন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ঘটনায় 10 জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। নারী নেত্রী হওয়ার কারণেই শেখ হাসিনার উপর বারবার এমন হামলা হয়েছে বলে পর্যবেক্ষণে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন আদালত। লায়লা নসরিন রিপোর্ট। গোপালগঞ্জের কোটালীপাড়ায় 2000 সালের 20 ও 23 জুলাই দুটি শক্তিশালী বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের হত্যা চেষ্টা করা হয়েছিল। ওই ঘটনায় 2017 সালের 20 আগস্ট দ্রুত বিচার ট্রাইব্যুনাল 10 জনকে মৃত্যুদণ্ড দেন, একজনকে যাবজ্জীবন এবং 2 জনকে 14 বছরের কারাদণ্ডেরও আদেশ দেন আদালত। এবছরের 17 ফেব্রুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনালের সেই রায় বহাল রাখেন হাইকোর্ট। সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ 86 পাতার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করেন। 17 ফেব্রুয়ারি 2021 বিচারপতি জনাব জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি জনাব মোহাম্মদ বদরুজ্জামানের আদালতে এই রায়টি ঘোষণা করেছিলেন। রায়ের যে পূর্ণাঙ্গ রায় আর কি, পূর্ণাঙ্গ লিখিত আকারে রায়, এটি আজকে প্রকাশিত হয়েছে। দেশে যাতে নারী নেতৃত্ব না থাকে সেজন্য বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর এমন হামলা হয়েছে বলে পর্যবেক্ষণ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন আদালত। এই রায়তে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন মহামান্য আদালত। তিনি বলেছেন যে আদতে এই দেশটি একটি দুর্ভাগা, কারণ যারা এই হত্যাকাণ্ড করবার প্রয়াস রচনা করেছিল তারা চায় যে এই দেশে যেন মহিলা নেত্রী না থাকে, এই দেশে যেন আওয়ামী লীগের নেতৃত্ব না থাকে। ট্রাইব্যুনাল ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দিয়েছিলেন। তবে হাইকোর্ট পর্যবেক্ষণে বলেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু ফায়ারিং স্কোয়াডের বিধান নেই, তাই পূর্ণাঙ্গ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। কঠোর লকডাউন শেষ হচ্ছে মঙ্গলবার। আগের দিন রাজধানীতে গাড়ি ও মানুষের চলাচল বেড়েছে। গণপরিবহন না থাকায় অনেকেই প্রাইভেট কারে ভাগাভাগি করে দূর দূরান্তে যান। পরকাজিমের রিপোর্ট। কঠোর বিধিনিষেধের শিথিলের ঘোষণা আসায় মানুষের যেন আর তর্স হচ্ছে না। নানান কাজে বাইরে বের হচ্ছে মানুষ, সাথে বাড়ছে যানবাহন। কি করবো বলেন, ঘরে চাল নাই, পুরো সংসারটা চালাতে হয়। করোনায় চাকরি গেছে, চাকরি পাই না, এখন এই মোটরসাইকেল দিয়ে জীবিকা নির্বাহ করি। অনেক গাড়ি ডাকে, এত টাকা চাই, 20 টাকার ভাড়া চাই 400 টাকা, এটা কি আমরা সম্ভব? বড় দুঃখে গাড়ি দিয়ে চলতেছে, কিন্তু আমরা বাসা তো বাইরে হইলে রিক্সায় চাই 300 টাকা। 20 টাকার ভাড়া 100 টাকা, 100 টাকার ভাড়া 500 টাকা। রাজধানীতে গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক। যানজট হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায়। পুলিশের চেকপোস্ট আগের চেয়ে কিছুটা কম। গাড়ি কিছুটা বাড়ছে, প্লাস আপনার হচ্ছে আজকে ব্যাংকোলা
প্লাস হচ্ছে যে 2 দিন পরে লকডাউন, সব অফিস আদালতগুলো এমনিও কিছু মানুষজন আসছে, এই কারণে আর কি একটা যাত্রীর চাপ আছে। জরুরি প্রয়োজনে যারা ঢাকার বাইরে যাচ্ছেন, মাইক্রোবাস, প্রাইভেট গাড়ি তাদের অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে। এখন যারা নাকি টুকটাক চালাচ্ছে হয়তো 2 পয়সা বেশি নিচ্ছে এবং 2 পয়সা খরচও বেশি হচ্ছে, হয়তো আল্লাহর মধ্যে যদি লকডাউন না থাকে আমাদের জন্য ভালো। যাত্রী, বিদেশি যাত্রী আমরা যে এই যাত্রীগুলো নিয়ে রওনা হই, এই যাত্রীগুলার হয়তো পাসপোর্ট থাকে, নয়তো মেডিকেল সার্টিফিকেট থাকে, নয়তো তাদের জরুরি প্রয়োজনের কোনো কাগজ থাকে। মঙ্গলবার লকডাউনের শেষ দিনে রাস্তায় গাড়ি চলাচল আরও বাড়তে পারে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। করোনার পাশাপাশি ডেঙ্গু জ্বরে বিপর্যস্ত জনজীবন। রাজধানীর প্রতিটি এলাকায় এডিস মশার প্রকোপ বেড়েছে। হাসপাতালে রোগীর ভিড় বাড়ছেই, আর এবছর শিশুদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার হার বেশি। ডেঙ্গু প্রতিরোধে অভিযান চলবে উল্লেখ করে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। আফরোজা হাসির রিপোর্ট। চলতি বছরের শুরুর দিকে ডেঙ্গু জ্বরের প্রভাব কম থাকলেও জুলাই মাসে তা বাড়তে থাকে। আগস্ট মাসের প্রথম সপ্তাহেই গেল মাসে শনাক্ত হওয়া মোট রোগীর অর্ধেকের বেশি শনাক্ত হয়েছে। এবছর এ পর্যন্ত 4,500-এর বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে কিছু মৃত্যুর খবর পাওয়া গেলেও সরকার এখনও নিশ্চিত করেনি। মাঠ পর্যায়ে এডিসের লার্ভা ধ্বংস করতে চিরুনি অভিযান এবং ওষুধ ছিটানোর কর্মসূচি নিয়ে প্রতিদিনই অভিযান চালাচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। 27 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত উত্তর সিটি কর্পোরেশন 42 লাখের বেশি টাকা জরিমানা করেছে। মিরপুর মাজার রোডে নির্মাণাধীন একটি ভবনে প্রচুর লার্ভা পাওয়ায় সোমবার ভবন মালিককে জরিমানা করা হয়। ভয়াবহতা দেখে 5 লক্ষ টাকা জরিমানা করেছে, অনাদায় 6 মাস জেল। জরিমানা থেকে বাঁচতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। আমরা আমাদের অভিযানটাকে চালিয়ে যাব, একদিনও আমরা বসে থাকতে পারবো না, আরো বেশি কাজ করতে হবে, যেন কমটাকে আরো শেষ সিজন নিয়ে আসতে পারি। আমাদের চ্যালেঞ্জ আছে অনেক। উদাত্ত আহ্বান জানাচ্ছি এলাকাবাসীকে, এই এলাকার কাউন্সিলরদেরকে, যে আপনারা নিজের আঙ্গিনাটা নিজেরা পরিষ্কার করি। এর আগে গাবতলী বাস টার্মিনালে ত্রাণ বিতরণ করেন মেয়র আতিকুল ইসলাম। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে শোকের মাস আগস্ট। স্বাধীনতার 1 বছরেও কম সময়ের মধ্যে বাংলাদেশের পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন করে পৃথিবীর বুকে ইতিহাস সৃষ্টি করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু বলেছেন, বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েমই ছিল বঙ্গবন্ধুর মূল লক্ষ্য। ওবায়দুল রশিদের রিপোর্ট। বাংলাদেশকে স্বাধীন করে যুদ্ধ বিধ্বস্ত দেশকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির অর্থনৈতিক মুক্তি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়তে অতি দ্রুত একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন করেন জাতির পিতা। স্বাধীনতা অর্জনের পর মাত্র 9 মাসের ভিতরে তিনি একটি সংবিধান রচনা করতে সক্ষম হয়েছিলেন। বিশ্বের ইতিহাসে একটি ইতিহাস সৃষ্টি করেছিলেন। সেই সংবিধানের মধ্যেই বাংলাদেশের মূল লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ সবকিছু পরিণত ছিল। পৃথিবীর বুকে বাংলাদেশকে সমৃদ্ধ এবং মর্যাদাশীল উন্নত জাতিতে পরিণত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন, ঠিক তখন বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় একটি শোষণমুক্ত সমাজ বাঙালি জাতি আত্মপ্রকাশ করবে, মর্যাদাশীল জাতি হিসাবে পৃথিবীর বুকে, এটাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন, আশা এবং আকাঙ্ক্ষা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করে বাংলাদেশকে সোনার বাংলা গড়তে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে আই স্পোর্টস।
খেলাধুলার সব আপডেট নিয়ে আজ আই স্পোর্টসে যোগ দিচ্ছেন সহকর্মী মিশু চৌধুরী। যাচ্ছি তার কাছে। মিশু। মেহেদি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। শুরুতে থাকছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল প্রসঙ্গ। 4 ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। 2 ব্রাজিলিয়ান রবসন রবিনহো এবং জোনাথন ফার্নান্দোজের গোলে শেখ জামাল ধানমন্ডিকে 2-0 গোলে হারিয়েছে বসুন্ধরা। আদিল আহমেদ শানের রিপোর্টে বিস্তারিত। ফেডারেশন কাপের পর এবার প্রিমিয়ার লিগ 2021-এর শিরোপাও বসুন্ধরা কিংসের ঝুড়িতে। লিগে 1 ম্যাচ ছাড়া 19 ম্যাচেই অপরাজিত ছিল দেশের ফুটবলের পাওয়ার হাউস ক্লাবটি। বসুন্ধরার হয়ে প্রথমার্ধে রবসন রবিনহোর পর 62 মিনিটে আরেক ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ গোল করেন শেখ জামালের বিপক্ষে। ম্যাচ শুরুর ঘণ্টা 3 আগে কোচ শফিকুল ইসলাম মানিককে অব্যাহতি দেওয়ার প্রভাব ছিল ধানমন্ডি জায়ান্টদের খেলায়, তাই আর ম্যাচে ফিরতে পারেনি তারা। 20 ম্যাচে 55 পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত হয় বসুন্ধরার। নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ জামাল কিংবা ঢাকা বাহিনী লিগের বাকি ম্যাচগুলো জিতলেও ছুঁতে পারবে না কিংসদের। এই চ্যাম্পিয়নশিপের জন্য পরিশ্রম করেই যাচ্ছিলাম, তো এটা আজকে ম্যাচে আমরা সেটা করতে পেরেছি, এটার জন্য অনেক খুশি, প্রত্যেকটি প্লেয়ার খুবই হ্যাপি। Now we have one mission done, win the league, and the next mission we have is the AFC Cup, and let's see how far we can go there. মৌসুমের 2 শিরোপা ঘরে তোলার পর নির্ভর হয়েই এএফসি কাপের মিশন শুরু করবে কিংসরা। আমরা নবাগত দল হিসাবে অভিষেক আসলে চ্যাম্পিয়নে ছিলাম, ব্যাক টু ব্যাক এবারও চ্যাম্পিয়ন হলাম, স্বভাবতই আমরা আনন্দিত। তো আমাদের এখন লক্ষ্য থাকবে যেন আমরা হ্যাট্রিক শিরোপা পূর্ণ করতে পারি। তবে তার আগেও যেহেতু এবার আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম, আমরা জানি আমরা 12 তারিখে এএফসি কাপ খেলতে যাব। এই চ্যাম্পিয়নশিপের ফলে আমরা অনেকটুকু নির্ভর হয়ে এএফসি কাপে খেলতে পারবো। 18 আগস্ট মালদ্বীপে অনুষ্ঠেয় স্বাগতিক দেশের ক্লাব মাজিয়া স্পোর্টসের সঙ্গে এফসি ক্লাব কাপের প্রথম ম্যাচ খেলবে কোচ অস্কার ব্রুজেনের দল। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। প্রিয় ক্লাব থেকে লিওনেল মেসির বিদায়ের পরও ভেঙে পড়েনি বার্সেলোনা। পার্ক মৌসুমে শেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস, যদিও বার্সা ভক্তদের নিরাশ করেননি কোচ রোনাল্ড কোমানের শিষ্যরা। ইতালিয়ান ক্লাবটি এবং অতিরিক্ত সময়ে গোল করেন রিকি পোলস। 15 আগস্ট রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা। করোনার মধ্যে সফলভাবে অলিম্পিক আয়োজন করায় টোকিও অলিম্পিক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। সরকারের দেয়া বিধিনিষেধ মেনে চলে অলিম্পিক কমিটিকে সহযোগিতার জন্য দেশের নাগরিকদেরও ধন্যবাদ জানান তিনি। ওদিকে দেশে ফিরতে শুরু করেছেন অ্যাথলেটরা। ডোপ কেলেঙ্কারিতে অলিম্পিকে রাশিয়ার অংশগ্রহণ নিষিদ্ধ ছিল। রাশিয়ান অলিম্পিক কমিটির হয়ে অলিম্পিকে অংশ নিয়েছিলেন রুশ অ্যাথলেটরা। রিও অলিম্পিকের চেয়ে বেশি পদক জিতে শীর্ষ 5 থেকে আসর শেষ করেছে রাশিয়া। 71টি পদক জিতে দেশে ফেরার পর মস্কোর রেড স্কোয়ারে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। দেশে ফিরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন ইটালিয়ান অ্যাথলেটরা। 3000 মিটার স্টিপেলচেজে কেনিয়ার অ্যাথলেটদের আটকে দিয়ে স্বর্ণ জিতে ইতিহাস গড়েছেন মরক্কোর সোফিয়ানে এল বাক্কালি। দেশে ফেরার পর বিমানবন্দরেই তাকে ফুল দিয়ে বরণ করা হয়। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরে নিয়ে যাচ্ছে মূল সংবাদে মেহেদির কাছে। ধন্যবাদ বিশু, খেলাধুলার সব আপডেট দর্শকদের জানিয়ে দেওয়ার জন্য। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। জীবন ও জীবিকা সচল রাখতে বিধি নিষেধ শিথিল হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লাগাতার বিধি নিষেধ রাখার সমাধান নয় বলে মন্তব্য করেন তিনি। সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বিধি নিষেধ আরোপ করার পরও মানুষ তা মানছে না, তাই ক্রমাগত লকডাউন করোনা মোকাবেলায় সঠিক সমাধান নয় বলে জাতীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জনগণ টিকা দেওয়া, জনগণ টিকা নেওয়া, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টিকাই একমাত্র এখনো পর্যন্ত ব্যাপক হারে টিকা গ্রহণ করা বা দেওয়ার মাধ্যমেই এই ভাইরাস থেকে মুক্তির একমাত্র পথ এখনো পর্যন্ত, এবং স্বাস্থ্যবিধি মেনে চলা।
বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মদিন উপলক্ষে 2000 দুস্থ নারীকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে 2000 টাকা করে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার দেওয়া হয়। এ সময় গণভবন থেকে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু চেয়ার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম। উপহার প্রাপ্তদের 2000 টাকা ক্যাশ আউট করার চার্জ হিসেবে অতিরিক্ত 30 টাকাও দিয়েছেন নগদ। প্রিয় দর্শক, সময় হলো অশোক লীলার ইফাদটজ বিরতি নেবার। আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। বৈশ্বিক উষ্ণতা বেড়ে মানব সভ্যতা বিপদের মুখে, মানুষই দায়ী বলে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনের বিষয়ে প্রতিবেদন। স্ট্যাচু নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম বাপেক্সের সাকসেস স্টোরি, এবং একের পর এক আপনারা দেখেছেন যে আমি আগেও বলেছি যে আমাদের ছোট ছোট স্ট্রাকচার আমরা পাচ্ছি। বাপেক্স এর আগেও একটা কাজের মধ্যে নতুন আবিষ্কারের মধ্যে গিয়েছিল, এবং বাপেক্স এখন আগের থেকে বলতে পারি যে যথেষ্ট সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। আনুমানিক 68 বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ থাকা নতুন সন্ধান পাওয়া এই গ্যাস ক্ষেত্র নিয়ে বর্তমানে বাংলাদেশে গ্যাস ক্ষেত্রের সংখ্যা দাঁড়ালো 28টিতে। কাজিম দত্ত, চ্যানেল আই, ঢাকা। করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে প্রায় 80,000 সিলিন্ডার 7 মিলিয়ন লিটার তরল অক্সিজেন সরবরাহ করেছে জিপিএইচ ইস্পাত গ্রুপ। অক্সিজেন উৎপাদন ও সারা দেশে পৌঁছাতে সহযোগিতা করছে চট্টগ্রাম জেলা শিল্প পুলিশ। শিল্প পুলিশের পক্ষ থেকে জিপিএইচ ইস্পাত গ্রুপের অক্সিজেন প্ল্যান্ট পরিদর্শন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। বক্তৃতা করেন জিপিএইচ গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, মিডিয়া অ্যাডভাইজার অভিক উসমান, হেড অফ স্টেট অ্যান্ড ফ্যাসিলিটিজ ABM শহীদুল আলম মাসুদ, শিল্প পুলিশের SP মোহাম্মদ সোলাইমান, অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা, ASP মোহাম্মদ জসিমউদ্দিন ও অন্যরা। প্রতিদিন 240 থেকে 250 টন আমরা অক্সিজেন উৎপাদন করি। তার মধ্যে প্রায় আপনার 30 টন হচ্ছে লিকুইড অক্সিজেন। এই 30 টন লিকুইড অক্সিজেন আমরা প্রায় প্রতিদিন 450 থেকে 500টা সিলিন্ডারের মাধ্যমে দেই। এছাড়া স্পেকট্রা, CNC এবং আরও কয়েকটা সরবরাহকারী প্রতিষ্ঠান আছে, ওনাদের মাধ্যমে সারা বাংলাদেশের যে এই সমস্ত মেডিকেল কলেজ আছে প্রত্যেককে আমরা ফ্রি অফ কস্টে এ পর্যন্ত দিয়ে আসতেছি। জীবন ও জীবিকার স্বার্থে লকডাউন শিথিল করা হলেও করোনা পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মহাসড়কে পণ্য পরিবহনে উৎসমুখ এক্সেল নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের কাজ বাস্তবায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং নির্মাণ প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশের সড়ক মহাসড়কে অনেক উন্নয়ন হচ্ছে এবং একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। যে কোনো মূল্যে সংশ্লিষ্টদের সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার নির্দেশ দেন সেতুমন্ত্রী। সরকারকে সবকিছু চিন্তা করে ভারসাম্যমূলক পদক্ষেপ নিতে হচ্ছে। টিকা প্রদানও অব্যাহত থাকবে, আর লকডাউন পর্যায়ক্রমে শিথিল করা হচ্ছে। এতে জীবন ও জীবিকার মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থান নিশ্চিত করার জন্যই সরকার এই পরিকল্পনা নিয়েছে, উদ্যোগ নিয়েছে। আমরা সেটা সময়ে লকডাউনটা রেস্ট্রিকশনটা ইজ করলে কি হয় সেটা আমরা দেখব। পরিস্থিতি বিবেচনা করে আমাদের আবার প্রয়োজনে আবারও কঠোর লকডাউনের চিন্তাভাবনা করতে হবে। নিজেদের মধ্যে দলাদলি না করে দলকে সংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রয়াত নেতা ফজলুর রহমান পটলের ৫ম মৃত্যুবার্ষিকীতে ভার্চুয়াল এক আলোচনা সভায় মহাসচিব বলেন, সারা দেশের মহামারী করোনা মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ, মানুষের জীবন ও জীবিকাও বিপন্ন। আজকে সরকার একদিকে যেমন করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, মানুষের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে আপনার সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, অন্যদিকে
দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। শুধুমাত্র লুটপাট করা ছাড়া আর কোনো কিছুই তারা করেন। যে নিজেদের মধ্যে দলাদলিটাকে একেবারে বন্ধ করুন, নিজেদের মধ্যে কোন্দলকে বন্ধ করতে হবে, ঐক্য সৃষ্টি করতে হবে। ঐক্য ছাড়া কোনো উপায় নেই, আমাদের সকলকে সঙ্গে নিয়েই একসাথে যেতে হবে। এ পর্যায়ে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাবার কারণে মানব সভ্যতা চূড়ান্ত বিপদের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এর জন্য মানুষই পুরোপুরি দায়ী। জাতিসংঘ গঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেলে আইপিসিসির প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী মাসগুলোতে আরও কয়েকটি প্রতিবেদন প্রকাশ করা হবে। নীতি নির্ধারকদের জন্য সারসংক্ষেপ শিরোনামে প্রকাশিত 42 পৃষ্ঠার এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী 2 দশকের মধ্যে পৃথিবীর তাপমাত্রা প্রাক শিল্পায়ন যুগের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 2 মিটার বেড়ে যেতে পারে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, আইপিসিসি ওয়ার্কিং গ্রুপের এই প্রতিবেদন মানবতার জন্য লাল সংকেত। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। সামরিক পরাশক্তি হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। সফলভাবে সমুদ্রযাত্রা সম্পন্ন করেছে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত। গত 4 আগস্ট কেরালার কোচি থেকে প্রথমবারের মতো সমুদ্রযাত্রা করে ভারতে নৌবাহিনীর নতুন এ রণতরী। 5 দিনের সফল অভিযান শেষে রোববার কোচি বন্দরে নোঙর করে আইএনএস বিক্রান্ত। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রাক বাহিনীর যুদ্ধজাহাজ ডুবিয়ে মিত্রবাহিনীর বিজয় ত্বরান্বিত করা নিজেদের প্রথম বিমানবাহিনীর রণতরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে একই নামে যাত্রা শুরু করল আইএনএস বিক্রান্ত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের বাইরে এই প্রথম কোনো দেশ নিজস্ব প্রযুক্তিতে তৈরি রণতরী সাগরে ভাসালো। এবার অর্থনীতি সংবাদ। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে 53 কোটি 10 লাখ ডলার নিট লোকসানের কথা জানিয়েছে জাপান এয়ারলাইন্স। সংস্থাটি ব্যয় সংকোচন নীতিমালা গ্রহণ করায় লোকসানের পরিমাণ কিছুটা কমেছে। গত বছরের একই সময় তাদের নিট লোকসানের পরিমাণ আরও বেশি ছিল। আয় মন্দা সত্ত্বেও গত বছরের দ্বিতীয় প্রান্তিকের চেয়ে এই বছরে একই সময় প্রতিষ্ঠানটির বিক্রির পরিমাণ 74.1% বেড়েছে। জাপান এয়ারলাইন্স জানিয়েছে, এপ্রিল জুনে উড়োজাহাজ পরিবহনটি আন্তর্জাতিক যাত্রীর সংখ্যা আগের বছরের একই সময়ের চেয়ে 4.4 গুণ বেড়ে 1,49,492 জনে পৌঁছেছে। অন্যদিকে অভ্যন্তরীণ যাত্রীর সংখ্যা এক বছর আগের থেকে দ্বিগুণেরও বেশি বেড়ে 20,71,000-এ পৌঁছেছে। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীতে গণটিকাদানের ক্যাম্পেইন আপাতত স্থগিত করা হয়েছে। গত দুদিনে মহানগরীর 30টি ওয়ার্ডে 84 কেন্দ্রে 78,873 জনকে প্রথম ডোজ মডার্না টিকা দেওয়া হয়েছে। টিকা না থাকায় ওয়ার্ড পর্যায়ে গণটিকাদান ক্যাম্পেইন আপাতত স্থগিত করা হয়েছে। যারা টিকা নিতে SMS পেয়েছেন, সোমবার সকাল থেকে সরকার নির্ধারিত 4টি কেন্দ্রে শুধু তাদেরই টিকা দেওয়া হচ্ছে। যাওয়া যাক পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে। বরেন্দ্র অঞ্চলে বৃষ্টির পানি পুকুর ও দিঘিতে ধরে রেখে তা সেচ কাজে লাগিয়ে লাভবান হচ্ছেন কৃষক। পুকুর ও দিঘিতে সৃষ্টি হয়েছে মাছ চাষের সুবিধা, কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রান্তিক চাষিদের। রাজশাহী থেকে আবু সালে মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ও ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
রাজশাহী বিভাগের 5টি জেলার 43টি উপজেলায় 2019 সালে শুরু হয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ উন্নয়নের কাজ। এর মধ্যে রয়েছে 715টি সরকারি খাস মজা পুকুর ও 10টি দিঘি পুনর্খননের কাজ। সেচের জন্য সৌরশক্তি চালিত এলএলপি পাম্প স্থাপন করা হয়েছে। এতে নামমাত্র খরচে চাষ হচ্ছে ধান ও অন্যান্য ফসল। মাছ চাষ করছেন অনেকে। আগে তো গভীরতা ওরকম ছিল না, পানি ওরকম থাকতো না। এখন গভীরতা হওয়ার কারণে আমাদের জনগণের এবং এই গ্রামবাসীদের জন্য খুব সুবিধা হয়েছে। মানে এখন পুকুরটা খননের পরে এখন মানুষ বিভিন্ন উন্নয়নের কাজ হবে পুকুরটা থেকে, সেটা হলো মাছ চাষ করা যাবে, তারপরে জমিতে সেচ দেওয়া যাবে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও বগুড়া জেলার বহু কৃষক একই সুবিধা পেতে শুরু করেছে। এই পর্যন্ত আমরা 244টি পুকুর পুনর্খনন করেছি, 3টি দিঘি এবং 25টি এলপি স্থাপন করা হয়েছে এবং 37,500টি গাছ আমরা রোপণ করেছি। এবং এতে দেখা যাচ্ছে যে প্রায় 900 হেক্টর জমি আমাদের সেচের সুযোগ সৃষ্টি হয়েছে এবং কৃষকেরা তারা এর পুকুর ব্যবহার করছে, মৎস্য চাষে ব্যবহার করছে। এসব এলাকায় এখন শুরু হয়েছে অতিরিক্ত ফসল উৎপাদন। আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হচ্ছে প্রান্তিক কৃষকদের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। নাব্য সংকটে পড়েছে চট্টগ্রামের কর্ণফুলী নদী। পলিথিন বর্জ্য ও পাহাড় কাটার মাটি পড়ে ভরাট হয়ে গেছে নদীটি। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়ছে চট্টগ্রাম শহর। কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং এর দাবি জানিয়েছেন চট্টগ্রামবাসীরা। চট্টগ্রাম থেকে মোহাম্মদ নবাবের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদের 4 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। দেশের বাণিজ্যিক নগরীর অর্থনীতি পুরোপুরি নির্ভরশীল কর্ণফুলী নদীর উপর। তবে এর তলদেশ 15 ফুটের বেশি পলিথিনের বর্জ্যে ভরে গেছে। পাহাড়ি ঢলে পলি জমে নাব্য নষ্ট হওয়ায় সংকটে পড়েছে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি। পরিবেশ আন্দোলন গড়ে তুলতে হবে। কর্ণফুলীকে রক্ষা করতে পারলে, কর্ণফুলীর ধারণ ক্ষমতা বাড়াতে পারলেই আমার মনে হয় এই জলাবদ্ধতা কমতে বাধ্য। সিএরবিকে দখল করে খাওয়ার জন্য চেষ্টা চলতেছে, তাহলে চট্টগ্রামে অক্সিজেন থাকবে না, পাহাড় কাটার মাটি ধসলামে কর্ণফুলী আরো বড় হয়ে যাবে এবং চিটাগাং শহর বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। নদীর ক্যাপিটাল ড্রেজিং অব্যাহত রাখার কথা বলেছে ব্যবসায়ী, সিটি কর্পোরেশন ও বন্দর কর্তৃপক্ষ। ক্যাপিটাল ড্রেজিংকে অব্যাহত রাখতে হবে এট এনি কস্ট, কারণ কর্ণফুলী ড্রেজিং যদি না থাকে তাহলে কর্ণফুলী মৃত হয়ে যাবে। মৃত কর্ণফুলী দিয়ে বন্দর বাঁচবে না, আর বন্দর না বাঁচলে বাংলাদেশের অর্থনীতি মুক্ত হয়ে পড়বে। এই বছরের শেষ নাগাদ আশা করছি আমাদের এই ক্যাপিটাল ড্রেজিংয়ের প্রথম পর্বটা আমাদের শেষ হবে। এটা শেষ হলে আমাদের কিন্তু চ্যানেলের নাব্যতা অনেক বৃদ্ধি পাবে। খালের মুখে কিন্তু আমাদেরকে আপনার নেটিং এর ব্যবস্থা করতে হবে। এই ব্রিজ হওয়ার পরে সেখানে কিভাবে চর পড়ে যাচ্ছে, ক্যাপিটাল ড্রেজিং এর কথা বলছেন, এটা চলমান রাখতে হবে যদি এই বন্দরকে টিকিয়ে রাখতে হয়, কর্ণফুলীকে বাঁচিয়ে রাখতে হবে। দেশের অর্থনীতির প্রাণ এই কর্ণফুলী নদীর দখল, দূষণ ও নাব্যতা সংকট মোকাবেলায় কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন চট্টগ্রামবাসী। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই। এ পর্যায়ে ধামাকা শপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। কয়েকদিন আগেই পিক্সেল 6 স্মার্টফোনের কথা জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি পাশাপাশি পিক্সেল 5, A5G স্মার্টফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। প্রযুক্তি বিষয়ক ব্লগ এনগেজেড জানিয়েছে পিক্সেল 5 এর মতো একই ক্যামেরা থাকছে নতুন ডিভাইসে, থাকছে হেডফোন জ্যাক এবং IP67 রেটিংও। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসই 1 সূচক 32 পয়েন্ট বেড়ে 6628 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 354টি কোম্পানির 2939 কোটি 45 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 427 কোটি 79 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 149টির, কমেছে 161টির এবং অপরিবর্তিত রয়েছে 44টি কোম্পানির শেয়ারের দাম। প্রিয় দর্শক, সময় হলো আবারও অশোক লেলার ইফাত অটোজ বিরতি নেবার। আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। গার্মেন্টস ব্যবসায়ী পরিচয় প্রতারণার মাধ্যমে গাড়ি হাতিয়ে নিয়ে বিক্রির অভিযোগ। চক্রের মূল হোতা সহ 7 জন গ্রেফতার। নামে গার্মেন্টস কারখানার জন্য ভাড়া নেওয়ার কথা বলে এই গাড়িগুলো বাগিয়ে নিয়েছেন। সিআইডি বলছে 22টি গাড়ি ভাড়া নিয়ে জাল কাগজ তৈরি করে সবগুলো গাড়ি বিক্রি করে দেন ছোটন এবং তার সহযোগীরা। ভুক্তভোগীরা জানান, ছোটন 25 থেকে 35 হাজার টাকায় এক একটি গাড়ি ভাড়া নিতেন। ড্রাইভারও নিয়োগ দিতেন ছোটন। বিশ্বাস অর্জনের জন্য নিয়ে যেতেন তার কারখানায়। গাড়ির মালিকের সব কাগজপত্রও নিয়ে নিতেন ছোটন। ফোনে যখন পাই নাই তখন ওনার বউকে আমি ফোন দিছি। ওনার বউ বলে যে উনি তো লাপাত্তা হয়ে গেছে। তখন আমি ফিজিক্যালি গেছি, ওনার একটা গার্মেন্টসের নাম উনি বলছিল, সেই গার্মেন্টসে যায় দেখি ওনারা কেউ নাই, কর্মকর্তারা। সিআইডি বলছে ওই ব্যক্তি গার্মেন্টসের সব যন্ত্রাংশও এনেছিলেন ভাড়ায়। যেই গাড়ির মূল্য, বাজার মূল্য 19 লক্ষ টাকা, সেই গাড়ি যখন 12 লক্ষ বা 14 লক্ষ টাকাতে কেউ পাচ্ছে, খুব সহজেই তারা সেই গাড়ি কিনে ফেলে। আমি প্রাথমিকভাবে যখন আমাদের কাছে এই তথ্যগুলি চলে আসতে থাকে যে এই ধরনের একটি প্রতারক চক্র ঢাকা সহ পার্শ্ববর্তী জায়গাগুলিতে তারা কাজ করে যাচ্ছে, আমরা সেটা নিয়ে কাজ শুরু করি। নাজমুল অটো কার সেন্টার এই শোরুম থেকেই গাড়িগুলি ম্যাক্সিমাম বিক্রি হচ্ছিল। আমরা এই শোরুমের উপর নজরদারি করি, এখানে তাদের গতিবিধি সবকিছু আমরা পর্যবেক্ষণ করে যখন এক পর্যায়ে আমাদের কাছে সুনির্দিষ্ট বস্তুনিষ্ঠ তথ্য আসে যে এখান থেকে এই কাজগুলি হচ্ছে, বিক্রি করছে, আমরা তখন আব্দুল হাইকে গ্রেফতার করি। প্রতারণা থেকে বাঁচতে গাড়ি কেনার সময় বিআরটিএ থেকে যাচাই বাছাই করে কেনার আহ্বান জানিয়েছে সিআইডি। ভিকটিমদের পরিবারের কাছে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে দুটি মৃত ডলফিন। ইরাবতী ও হ্যামব্যাক প্রজাতির ডলফিন দুটির দৈর্ঘ্য 8 ফুট। দুপুরে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে ডলফিন দুটির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। তারা জানান ডলফিন দুটির মুখে আঘাতের চিহ্ন ছিল। পরে ডলফিন দুটি মাটি চাপা দেয়া হয়। রোববারও সৈকত থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। করোনাকালে বরাবরের মতোই আবারও মানুষের পাশে দাঁড়ালো যুবলীগ। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্ম শতবার্ষিকীতে যশোরের মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগ। শেখ ফজলুল হক মনি এবং আরজু মনি অক্সিজেন ব্যাংক সিলিন্ডার উপহার তুলে দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন নিখিল। দর্শক, আবারও নিয়ে নিচ্ছি কিছুক্ষণের অশোক লেলান ইফাত অটোজ বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরব। করোনার কারণে বাংলাদেশের বদলে 1 অক্টোবর মালদ্বীপে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু। ফাইনাল 13 অক্টোবর।